ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি ফজলুল হক মুসলিম হলে পিটিয়ে হত্যা করা হয় বরগুনার মানসিক ভারসাম্যহীন যুবক মাসুদ কামাল তোফাজ্জলকে। আজ সকালে তার দাফন সম্পন্ন হয়েছে। আল্লাহ আমার ভাইটারে তুমি মাফ করে দাও। হ্যাঁ ভাইরা তুমি মাফ চান, আল্লাহর কাছে মাফ করো। আজ শুক্রবার 20 সেপ্টেম্বর সকাল 45 মিনিটের সময় গ্রামের বাড়ি বরগুনা পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানিয়াতে পারিবারিক কবরস্থানে মা বাবা ও বড় ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন তিনি। এর আগে সকাল 9টায় স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। ভাই হারানোর কত কষ্ট, এটা যার হারায় যার যায় সে বুঝে। হয়তো আপনাদের কাছেও পাগল, কিন্তু ও তো আমাদের ভাই ছিল, আমাদের রক্ত ছিল। আমাকে পরশু দিনকে হলো রাত 10:30টায় আমার বাবা ফোন দিয়েছে যে এরকমের তোফাজ্জলকে ফজলুল হক হলে আটকাইছে মোবাইল চুরির জন্য। ও আমারে ফোন দিছে, এরকম 35,000 টাকা চাই। আমি বলতেছি যে তাহলে আমারে নাম্বার দেন, আমি ওনাদের সাথে কথা বলি। পরে হলো আমি ওনাদের কল দিলাম যে ভাই এরকমের আপনাদের হলে নাকি একটা ছেলের আটকাইছেন, ও তো মানসিক রোগী, ও মানসিক অসুস্থ। আপনাদের যদি বিশ্বাস না হয় আমি আপনাদের উপজেলা চেয়ারম্যানের নাম্বার দিয়ে আপনি শিওর হয়ে তারপর কথা বলেন। বলে কি ও তো সকালে 5টা মোবাইল চুরি করে নিছে, তারপর আবার বিকালে আসছে। ও 5টা চুরি করার ও তো প্রশ্নই আসে না। ও হলো সকালে গাড়িতে উঠছে, নামছে বিকালে। ও বিকালে রাজু ভাস্কর্যের ওইখানে হলো কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল। ও বারবার ওইখানে মিডিয়ার চ্যানেল ছিল, ও বারবার ক্যামেরা 24 মনে হয় সম্ভবত, আমি জানি না, কোনো চ্যানেলে বারবার ও ঢুকতেছিল, ভাই আমার একটা ভিডিও নেন, ভাই আমার একটা সাক্ষাৎকার নেন। তখন ওনারা ভাবছে যে ও মানসিক রোগী বা ওর আচরণে। তারপরে হলো ও ফজলুল হক হলে ঢুকছে 7টার দিকে। হ্যাঁ, ঢোকার পরে হলো ওর কথাবার্তা একটু মানসিক রোগী যেরকমের কথাবার্তা বলে। তারপর থেকে হইলো ধরছে যে আপনারা কোথায়, আপনি কেন ঢুকছেন, কিসের কারণে ঢুকছেন, কেন আসছেন, মোবাইল চুরি করতে আসছেন না ছিনতাই করতে আসছেন। তা ও তো ঠিক মতন বুঝে কথাও বলতে পারে নাই। বলছে যে ভাই আপনাদের হলের খাবার অনেক মজা, আমি খাবার খাইতে আসছি। এই পরে তো হলে নিয়ে গেছে, নিয়ে প্রথমে মারছে, মাইরা পরে খাবার খাওয়াইছে, এরপরে আবার মারছে। তখন হলো ও বলছে যে আমার মাইরেন না, আমি চোরও না, আমি ঢাকায় আইছি আজকে, আমার মামা আছে, আমার ভাবি আছে, আমার চাচাতো ভাই আছে, তাদের সাথে কথা বলেন। তখন ওরে মারতে মারতে শেষ পর্যায়ে তখন হলো ওরা ফোন দিয়ে হলো এই কথাগুলো সাজাইছে যে ও সকালে 5টা মোবাইল চুরি হয়েছে, আবার বিকালে আসছে, হ্যাঁ এরকমের। এরপরে তো আর আমিও অসুস্থ, আমি ক্লান্ত, আমি শুয়ে পড়ছি। হয়তো ভাবছি যে হয়তো বা 2-1টা চড় থাপ্পড় দিয়েছে। আমি ওদের সাথে কথা বলছি যে ভাই ও যদি কোনো অন্যায়ও করে থাকে ওরে ওই রকমের মাইরেন না, যে ওরে প্রশাসনের কাছে দিয়ে দেন। আর আমার ধারণা ছিল না যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের বিবেক নাই, তারা যে সবাই হয়তো বা সার্টিফিকেটে শিক্ষিত কিন্তু তাদের বিবেক বলতে যে নাই, তারা যে একটা পশুর চেয়েও নিকৃষ্ট তাদের বিবেক, সেটা আমি বুঝি নাই। তাহলে তো আমি ওই সময় আমার ভাইরে যাইয়া সেভ করতাম, বা আমার ভাইয়ের যদি জীবন থাকতো তাহলে নিয়ে হসপিটালে ভর্তি করাইতাম। আমি ভাবছি যে হয়তো বা 2-1টা মারছে বা হলে আটকাই রাখছে, হয়তো বা প্রশাসনের কাছে দিয়ে দেবে। তা সকালে আমরা কথা বলি, আমি আর মেয়ে মানুষ কী বা করতে পারি। আমি শুয়ে পড়ছি, সকালে আমার আব্বা আবার 5টার দিকে ফোন দিয়েছে, তুমি কি তোফাজ্জলের খবর শুনছো? কি খবর আব্বা? আমি তো এরপরে আর যোগাযোগ করি নাই, কারণ তখন অলরেডি 12টা বাজছে। তোফাজ্জল নাকি মারা গেছে, কি বলেন। পরে হইলো আমার একটা ফ্রেন্ড ছিল, ও ঢাকা ভার্সিটির, ওরে ফোন দিয়েছি যে এরকমের কি হলে কোনো ঘটনা ঘটছে? কয় হে ছেলে তো মারা গেছে। আমি কি শিওর? কয় হ্যাঁ, ও তো 12টার দিকে 11:30-12টার দিকে মারা গেছে, মনে হয় থানায় নিয়ে গেছে। এই পরে তো আমি সকালে দৌড়ে থানায় গেলাম একা। পরে হলো থানা থেকে মর্গে গেলাম, মর্গে থেকে আবার এই মর্গে পাঠাইলো। তারপরে হলো ওরা বললো যে আপনারা পরে এই যে প্রসেসিংয়ের পরে প্রসেসিং, সাক্ষাৎকারের পরে সাক্ষাৎকার, এখানে কথা বলা। কিন্তু যতই কথা বলি, যতই যা করি, আমাদের কষ্টকে আসলেই বুঝবে? বা এরকমের তোফাজ্জল, কত নিরীহ তোফাজ্জল মারা যাবে, হয়তো বা যাচ্ছে, আমরা না জানি না, কিন্তু এর আসলেই কি বিচার পাবো আমরা? ওই ছিল একটা ফ্যামিলির সর্বোচ্চ শেষ মানুষ, তাও সে মানসিক ভারসাম্যহীন একজন রোগী।
কারো থেকে চাইয়ে খাইতো, কারো থেকে টাকা নিয়ে খাইতো। ওর আর কি চাওয়ার ছিল যে ওর এই চাওয়ার কারণে ওর মৃত্যু হয়েছে? মানসিক ভারসাম্য হারাইয়া বাজারে এই এলাকায় থাকতো বেশিরভাগ, হয়তো মানুষের কাছে ক্ষুধার তাড়নায় যে মহিলাদের কাছে বা পুরুষের কাছে কারোর কাছে যে আত্মীয় স্বজন কাদের কাছে যাইয়া বলতো যে ক্ষুধা লাগছে কিছু খাওয়ান, না টাকা দান, 20-50 টাকা 100 টাকা এসে তো এই আমার কাছে। আমি মঙ্গলবার বাজারে গেছি, আমার কাছে মঙ্গলবার মামা নাস্তার টাকা দেন, আমি নাস্তার টাকা দিয়ে আমি নাস্তা মারা বাজারে গেছি। রাত্র আমি এই নাস্তা মারা যাওয়ার পর রাত্র 10টা 10:30 আমার ফোন দিয়ে বলে যে এই মামা 35,000 টাকা দেন। হেয়ার আর ওর কোনো শব্দ নেই, হেয়ার যায় এখানে মোবাইল চুরি করছে 7টা, হে ব্যস্ত 35,000 টাকা, এই টাকা দেন। তারপর আমার মেয়ের কাছে ফোন দিয়ে কি ব্যাপার, ওর দেখলাম এই জায়গায় এই বাজারে আমি টাকা দিয়ে গেলাম। আসলে কারা নিতে পারে তাকে ঢাকা না বিশ্ববিদ্যালয়ে? আমরা তো আর জানি না, আমি এইখানে বাজার পরে টাকা দিয়ে গেছি নাস্তার জন্য। পরশুদিন ঢাকা গেছে আর আগের দিন আমার বাড়ি গেছি। সকালবেলা আমি রান্না করি, তখন শুনি একটা লোক ঘাটে স্নান করে পুকুরে। কারণ আমি যাই বলি যে কে ওই তুমি কে, কব দিয়ে আমার চেনো না তুমি, তুমি কি হয় আইসো কোথার দিয়ে? হ্যাঁ, বলতেই তো পারি না, ওর কথা বললেই তো কান্দাস। বললে তুমি আইসে বলতে তুমি রান্না করো, আমি খাই এরপর যাবো, এই বললে গেছে। ওরা চুরির অপবাদ দেওয়া হয়েছে, এটা মিথ্যে। ও কখনো কারো কোনো একটা সুতাও ধরে নাই। এই মা বোনদের কাছে জিজ্ঞাসা করবেন, কিন্তু কারো কাছে ও যাই শুধু দুটো ভাতই চাইতো। আর যাইয়া শুধু যদি আপনজন হইতো তার কাছে জোর হইলে 50 টাকা চাইতো, নাহলে 20 টাকা, জোর হলে 100 টাকা, এছাড়া বেশি কিছু কারো কাছে চাইতো না। আমাদের একটাই মনের ইচ্ছা যে যারা ওরে নির্মমভাবে হত্যা করেছে এদের সর্বোচ্চ ফাঁসি দিতে হবে। এটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের কাছে আবেদন। ভিডিও চিত্র প্রতিবেদক পাথরঘাটা বরগুনা প্রতিনিধি মোহাম্মদ রেজাউল ইসলাম।